তোমরা সব ভালো আছো মেয়েরা? তোমাদের সঙ্গে আমি একদিন গুগল মিট করব, তবে এই মুহূর্তে করছি না। আজ তোমাদের আমি নিজে প্রথম ক্লাস নেওয়া শুরু করছি। এর আগে তোমাদের আমি অনেক ইউটিউব থেকে তোমাদের সিলেবাসের পড়াই আমি পরপর একটু সাজিয়ে আমি তোমাদের ছেড়েছি। আশা করছি তোমরা সেগুলো ফলো করেছো বা করছো। আজ আমি নিজে তোমাদের ভারতের জলবায়ুটা নিয়ে আলোচনা করছি। আমাদের এই ভারতবর্ষ তোমরা নিশ্চয়ই জানো সুবিশাল একটি দেশ, পৃথিবীর 7ম বৃহত্তম উপমহাদেশ। এই সুবিশাল ভারতবর্ষের আমরা দেখেছি ভূমির অনেক রকম বৈচিত্র্য রয়েছে, আর এই বৈচিত্র্যের কারণে ভারতবর্ষের জলবায়ুতেও আমরা বৈচিত্র্য লক্ষ্য করব। ভারতবর্ষের যে জলবায়ু, মূলত ভারতবর্ষকে আমরা বলে থাকি মৌসুমি জলবায়ুর দেশ। তোমরা নিশ্চয়ই জানো মেয়েরা, মৌসুমি বায়ু একটা সাময়িক বায়ু, একটা বিশেষ ঋতুতে এই বায়ু প্রবাহিত হয়। কিন্তু ভারতবর্ষে যেহেতু 2 ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয় এবং দুটো পৃথক সময়ে, আমরা গ্রীষ্মের সময় দেখি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়, আবার শীতকালে আমরা দেখেছি উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। যেহেতু এই দুটো বিশেষ সময়ের মধ্যে এই বায়ুকে প্রবাহিত হতে আমরা দেখছি, বিপরীত ধর্মীয় দুটি মৌসুমি বায়ু প্রবাহিত হয়, সারা বছরে এই 2 বায়ুর আমরা প্রভাব লক্ষ্য করি বলে ভারতবর্ষকে আমরা মৌসুমি জলবায়ুর দেশ বলি। আর মৌসুমি জলবায়ুর এটাও তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো, এটা একটা কী ধরনের বায়ু। যেমন সাময়িক বায়ু বলছি, এই বায়ু যে সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখব, এটা একটু খামখেয়ালি প্রকৃতির। কেন খামখেয়ালি বলছি? কারণ এটা কখনো আগে চলে আসে, কম সময়ের জন্য থাকে, আবার অনেক দেরি করে আসে, আবার কম সময়ের জন্যও থাকে। খুব দীর্ঘ দিন ধরে যে বায়ু প্রবাহিত হয় তেমনটা কিন্তু না, বুঝেছো? যার কারণে আমরা দেখতে পাই ভারতবর্ষে জলবায়ুতে অনেক বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। আর এই যে বৈচিত্র্য আমরা দেখতে পাবো, এই খামখেয়ালিপনার জন্য, অনিয়মিতভাবে প্রবাহিত হওয়ার জন্য যে বৈচিত্র্যগুলো সৃষ্টি হয়েছে, সেই বৈচিত্র্যগুলো তোমাদের কাছে আমি একটু আলোচনা করছি। কী কী বৈচিত্র্য আমরা লক্ষ্য করি? প্রথমত আমরা যেটা আলোচনা করব, উষ্ণতার বৈচিত্র্য। অবশ্যই ভারতবর্ষের জলবায়ুতে উষ্ণতার একটা বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। তার সঙ্গে সঙ্গে আগেই বলেছি যে সুবিশাল ভারতবর্ষে ভূমিরও বৈচিত্র্য রয়েছে, আর এই বৈচিত্র্যের কারণেই মূলত কিন্তু উষ্ণতার বৈচিত্র্য হতে লক্ষ্য করা যায়। কেননা ভারতবর্ষের চিত্র যদি আমরা লক্ষ্য করি, দেখবে ভারতবর্ষের দক্ষিণ অংশটা কোথায় রয়েছে? একেবারে নিরক্ষরেখার কাছাকাছি, 8°4' উত্তর অক্ষাংশ থেকে শুরু করে একেবারে উপরে উত্তর দিকে ক্রান্তীয় অঞ্চলে আমরা দেখতে পাই 37°17' উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ দক্ষিণ অংশটা নিরক্ষীয় অঞ্চলে খুব কাছাকাছি, অপরদিকে বাকি উপরের অংশটা ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলের অংশবিশেষ। কিন্তু ভারতের উত্তরে কি রয়েছে? হিমালয় পর্বত রয়েছে। এই হিমালয় পর্বতের উচ্চতা আবার অধিক, যে কারণে কি হচ্ছে, ভারতবর্ষের সব জায়গায় কিন্তু উষ্ণতা একরকম লক্ষ্য করা যায় না। আবার দেখো পশ্চিম দিকে কি রয়েছে? থর মরু অঞ্চল রয়েছে। যেহেতু এই সমস্ত কারণের জন্য আমরা দেখতে পাই ভারতবর্ষে এই ভূমির বৈচিত্র্যের তারতম্যের কারণে ভারতবর্ষের সর্বত্র কিন্তু একই রকম উষ্ণতা অনুভূত হয় না। দ্বিতীয় পয়েন্টে আমরা যেটা আলোচনা করব, মৌসুমি বায়ুর স্থায়িত্ব। আমি খানিক আগে বললাম মৌসুমি বায়ু একটা অনিয়মিত খামখেয়ালি প্রকৃতির বায়ু। সত্যি মৌসুমি বায়ু সব জায়গায় সমানভাবে অবস্থান করে না। ধরো আমরা দেখতে পাই উত্তর পূর্ব বা পূর্ব ভারতে মৌসুমি বায়ুর স্থায়িত্বকাল 3.5 মাস বা 4 মাস, আবার উত্তর পশ্চিম ভারতে মাত্র 1.5 মাসের মতো দেখা যায়। ভারতের কয়েকটি অংশে আবার প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে কি হয়, কোনো সময় একটু একটু করে বৃষ্টিপাতও হয়ে থাকে। তাহলে এই যে স্থায়িত্ব,
কোনো সময় একটু আগে এলো, বৃষ্টিপাতের হারটা কম হলো, কোনো সময় পরে এলো, আবার অল্প সময় অবস্থান করলো। এই যে স্থায়িত্বের একটা অভাব রয়েছে, আর ভারতের সব জায়গায় এটা সমানভাবে অবস্থান করে না, একটা স্থায়িত্বে একটা তারতম্য রয়েছে, সেটাও কিন্তু এই জলবায়ুর একটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তৃতীয়ত আমরা যেটা বলবো, বৃষ্টিপাতের বন্টন। আমি খানিক আগে ভূমির বৈচিত্র্যের কথা বলেছি, সেখানে সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হয় না। তার মানে বৃষ্টিপাত অসম প্রকৃতির, তাই না? যেখানে হিমালয় পর্বত রয়েছে তার দক্ষিণ পাদদেশীয় অংশে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমে বাধাপ্রাপ্ত হয়, সেখানে বৃষ্টিপাতের হার বেশি। দেশের মধ্যস্থলে মালভূমি অঞ্চল রয়েছে, সেখানে ভূমির উচ্চতা তদপেক্ষা কম, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু অত বৃষ্টিপাত হয় না। আবার আমরা দেখব দক্ষিণ দিকে নিরক্ষীয় অঞ্চলের কাছে পিঠে অবস্থান করছে, সেই জন্য সেই অংশে কি হচ্ছে, বৃষ্টিপাতের হার তুলনামূলকভাবে একটু বেশিও হয়। যেমন আমরা মালাবার বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে, মালাবার উপকূলীয় অঞ্চল বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বেশি পরিমাণে দেখতে পাই। এই যে বৃষ্টিপাতের একটা অসম বন্টন, এটা কিন্তু কিছুটা ভূমিও দায়ী এর জন্য। হ্যাঁ, এই অসম বন্টন, পৃথিবীর বৃষ্টিপাতের এই ভারতবর্ষের বৃষ্টিপাতের এই অসম বন্টন মৌসুমী বায়ুতে আমরা লক্ষ্য করে থাকি। চতুর্থ পয়েন্টে আমরা কি বলবো, আমরা বলবো যে এখানে ঋতুর বৈচিত্র্য অবশ্যই, কারণ আমরা দেখতে পাই ঋতুর বৈচিত্র্য মৌসুমী বায়ুর কারণেই হচ্ছে, কারণ যেহেতু দুই ধরনের বিপরীত মৌসুমী বায়ু প্রবাহিত হয়। যেমন গ্রীষ্মকালে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বইছে, যেমন উষ্ণতার বেশি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই সময়টাতে আর্দ্রতার পরিমাণটাও বাড়ছে, অর্থাৎ উষ্ণ হলেও এটা আর্দ্রযুক্ত গ্রীষ্মকালটা। অপরদিকে শীতকাল কী হচ্ছে, শীতকালে আমরা মৌসুমী বায়ুকে দেখছি উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, তখন দেখা যায় সেখানে কি হয়, বৃষ্টিপাত হয় না, যেহেতু শীতল স্থলভাগ থেকে আসছে ওই মৌসুমী বায়ু, তার প্রভাবে শীতের তীব্রতা বাড়ে, তখন কিন্তু আর বৃষ্টি হয় না। তার মানে সেই সময়টা কি হবে, শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। তাহলে আমরা এরপরে যেটা আমরা দেখব, পঞ্চমত বায়ুচাপ ও বায়ু প্রবাহের বৈচিত্র্য। ভূমির বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে উষ্ণতার তারতম্য হচ্ছে, উষ্ণতার তারতম্যের সঙ্গে সঙ্গে বায়ুর চাপের তারতম্য হচ্ছে। যেমন গ্রীষ্মকালে যখনই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বইছে, সেখানে অত্যাধিক গরম হওয়ার জন্য তখন নিম্নচাপযুক্ত হয়ে যায় ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলো। আমরা তখন কি দেখছি, গ্রীষ্মকালীন অবস্থাতে তখন নিম্নচাপযুক্ত অঞ্চলের সৃষ্টি করছে, ঠিক আছে। এখানে উচ্চচাপ দেখা যায়, সাগর অংশ উপদ্বীপীয় অংশের এই অঞ্চলের মধ্যে আমরা তখন দেখছি কি হয় না, তখন উচ্চচাপ বিরাজ করে, অপরদিকে ভারতের মধ্যস্থলে বিশাল অঞ্চল জুড়ে তখন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। শীতকালে আবার কি হচ্ছে, শীতকালে আমরা দেখব যেহেতু শীতকালে উত্তর দিক থেকে বায়ু বইছে, তখন কিন্তু দেখা যায় এখানে শীতলতার ভারটা বাড়ছে, অর্থাৎ এই অঞ্চলে তখন উচ্চচাপ সৃষ্টি করছে। দক্ষিণ অংশ তখন কি হয়ে থাকে, আমরা তখন দেখি এই সাগরসমূহ থেকে কি হয় না, সেই সময় আমরা ওই শীতকালীন তীব্রতার কারণেও সামান্য বিভিন্ন জায়গায় একটু উচ্চচাপের সৃষ্টি হতে দেখছি বা বৃষ্টিপাত হচ্ছে না। রেয়ার দু একটা জায়গায় শীতকালে বৃষ্টিপাত হয়, সেগুলো আমরা পরেই আলোচনা করছি। আচ্ছা দেখো, এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, ভারতবর্ষের মৌসুমী জলবায়ুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যর জন্যই ভারতে কী হবে, আমরা জলবায়ু বৃষ্টিপাতের এই অসম বন্টন দেখব, বা উষ্ণতার তারতম্য হতে দেখব, বায়ুর চাপে তারতম্যের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহেরও তারতম্য ঘটতে লক্ষ্য করব। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কী কী? ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে আমরা সর্বপ্রথম যেটাকে আলোচনা করব সেটা হচ্ছে অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতি। আমি খানিক আগে তোমাদের অক্ষাংশগত অবস্থানের কথা বলেছি। ভারতবর্ষকে দেখো কোথায় রয়েছে, দক্ষিণে রয়েছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে, উত্তরে 37 ডিগ্রি 17 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে এটা অবস্থান করছে। তাহলে এই যে অক্ষাংশগততার বিস্তৃতি, আর তার সঙ্গে আর কি রয়েছে, আর একটা জিনিস একটু বলে নিই। ভারতের মাঝ বরাবর কী রেখা রয়েছে, এখানে রয়েছে কর্কটক্রান্তি রেখা। তাহলে কী করছে, কর্কটক্রান্তি রেখার উপর সূর্য কোনো না কোনো এক সময় লম্বভাবে কিরণ দেয়। তুমি নিশ্চয়ই ভালো করে জানো কোন সময় সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, সেটা হচ্ছে 21শে জুন। এই তারিখে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তার মানে যাই হোক, আমরা দেখতে পাচ্ছি সূর্যের উত্তরণের সঙ্গে সঙ্গে যেহেতু সূর্য উত্তর দিকে হেলে পড়ে, তখন কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দিলে
তখন ভারতবর্ষে কিন্তু উত্তাপের পরিমাণটা বাড়ে। তার আমি বুঝতেই পারছি এই যে অবস্থান, এই অবস্থানও কিন্তু এই অক্ষাংশগতের এই বিন্যাস বা অবস্থানও কী করছে, ভারতবর্ষের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। দ্বিতীয় পয়েন্টে আমরা যার কথা বলবো, হিমালয় পর্বতের কথা বলবো। দেখতে পাচ্ছ এখানে ভারতের একেবারে উত্তরে ধনুকের মতো করে টোটালি একটা ভারতের এখানে নাঙ্গা পর্বত থেকে এখানে পূর্ব দিকে নামচাপাড়া পর্যন্ত হিমালয় পর্বতমালা বিস্তৃত রয়েছে। এই যে হিমালয় পর্বতমালা রয়েছে ভারতবর্ষের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। আমি খানিক আগে তোমাদের বলছিলাম যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সাগর থেকে যাচ্ছে ভারতকে অতিক্রম করে হিমালয় পর্বতে এসে ধাক্কা খায়। তা হিমালয় পর্বতে এসে ধাক্কা খেলে কী হবে, সেটা হিমালয় পর্বতকে অতিক্রম করে ওপাশে উত্তর দিকে যাবে না বা চীনের দিকে যাবে না। স্বাভাবিকভাবে তখন দেখা যায় এখানে ওই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হিমালয় পর্বতের পাদদেশীয় কোলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। হিমালয় পর্বত ভারতবর্ষের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে, এটা আমরা বলতেই পারি। তৃতীয় পয়েন্টে আমরা যার কথা বলবো সেটা হচ্ছে ভূমির ভূপ্রকৃতি বা ভূমির ঢালের কথা উল্লেখ করি বা ভূমি বৈচিত্র্যের কথাই বলি। আমরা ভূমি বৈচিত্র্য বলতে গেলেই তো আমরা হিমালয়ের কথা বলেছি। তারপরে এপাশে দেখো হিমালয়ের পাদদেশীয় অংশ, সমতল ভূমিভাগ বা মধ্য অঞ্চলের উচ্চ ভূমিভাগ, এই সমস্ত জায়গাগুলো কী হবে, উচ্চতা কম হলেই কিন্তু এখানে এরা জলীয়বাষ্প তখন ধারণ করতে পারে না, তখন কি হয়, তারা কিন্তু গরম প্রকৃতির হয়। অথচ হিমালয় পর্বতের উচ্চতা অনেক বেশি, স্বাভাবিকভাবে হিমালয় পর্বত এখানে কি হয়, উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পায় এমনি। তারপরে আবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেলে এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, কিন্তু মধ্যাঞ্চলগুলো বৃষ্টিপাত স্বল্প পরিমাণে হয়ে থাকে। এ ঘটনা আমরা দেখব, তাই না? তাহলে অধিক উচ্চতাযুক্তগুলো অঞ্চলের মধ্যে যেমন পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, এখানে কি করছে, আরবীয় শাখা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরবীয় শাখার প্রভাবে মালাবার উপকূল বা এখানে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু পূর্ব দিকে বৃষ্টিপাত হচ্ছে না, তখন সেই জায়গাটা তখন বৃষ্টির ছায়া অঞ্চলে রূপান্তরিত হয়ে যায়। তেমনই আমরা এপাশে দেখব বঙ্গোপসাগরীয় শাখা, যেটা গঙ্গাকে কেন্দ্র করে ক্রমশ উপর দিয়ে চলে যায়। হ্যাঁ, গঙ্গা নদীকে কেন্দ্র করে যখন যায় তখন দুটো শাখায় ভাগ হয়ে যায়, কিছুটা চলে গেল একেবারে উত্তর পূর্ব দিকে অর্থাৎ মৌসিনরাম চেরাপুঞ্জ অঞ্চলের দিকে, গারো খাসিয়া জয়ন্তিয়া পাহাড়কে কি পেরিয়ে অরুণাচল প্রদেশের দিকে ক্রমশ এগোয়। আর একটা আমরা দেখব ওই গঙ্গা নদীকে কেন্দ্র করে ক্রমশ কী হয়, দক্ষিণ পূর্ব ছাড়িয়ে কিছুটা পশ্চিম দিক বা মধ্য অঞ্চলে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত ঘটায়, তাই না? তাহলে আমরা দেখছি যে ভূমির ভূপ্রকৃতি বলো আর কিংবা ভূমি বৈচিত্র্যের কথা বলো, এরই তারতম্যে মূলত ভারতবর্ষে আমরা কি দেখতে পাই, জলবায়ু যথেষ্ট নিয়ন্ত্রিত হয়ে থাকে, এটা আমরা মনে করতেই পারি। এরপরে আমরা যার কথা বলবো সমুদ্র সান্নিধ্যের কথা। দেখো ভারতবর্ষে সমুদ্র আছে তো, এই যে দেখো দক্ষিণ অংশ দেখো একেবারে সর্বদক্ষিণে এটা ভারত মহাসাগর, পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে রয়েছে আরব সাগর। তাহলে ভারতের এই যে অবস্থান দেখছি এটাকে আমরা ভারতবর্ষের উপদ্বীপীয় অবস্থান বলি, উপদ্বীপে স্থলভাগ বিধৌত অঞ্চল। তাহলে এই উপদ্বীপে অবস্থান করায় এখানে কিন্তু জলবায়ু একটু কিছু হলেও সমভাবাপন্ন হবে, হ্যাঁ, সমুদ্রের সান্নিধ্যের কারণে। কিন্তু ধরো সমুদ্র থেকে যে জায়গাগুলো দেশের প্রায় মধ্যস্থলে অবস্থান করছে তারা সমুদ্র সান্নিধ্য পাবে না, স্বাভাবিকভাবে সেখানে কী হবে, উষ্ণতার একটা চরম ভাব দেখা দেবে। তাই আমরা দেখি গ্রীষ্মের সময় কি হয় না, এই যে ধরো এখানে রয়েছে রাজস্থান বা এখানে উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড গরম হয়ে যায় গ্রীষ্মের সময়। তখন তোমরা টেম্পারেচার দেখবো 45 ডিগ্রি 46 ডিগ্রি এরকম করে উঠে যায়, তাই না? আর মরু অঞ্চলে তো উষ্ণতা আরও অধিক হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো এটা তার মানে নিয়ন্ত্রক, সমুদ্রের সান্নিধ্যের কথা যেটা বলছি, সমুদ্র থেকে কোন মহাদেশের কোন অংশটা কোথায় কীভাবে বিস্তৃত হবে সেটাও কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণে একটা প্রভাব বিস্তার করে। আচ্ছা, পঞ্চমত যে পয়েন্টটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে জেড বায়ুর কথা একটু আলোচনা করি। ভারতবর্ষে আমরা দেখতে পাবো জেড বায়ু, মৌসুমী বায়ুতে দুটো জেড বায়ু প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এই জেড বায়ুর প্রভাবে আমরা দেখব বৃষ্টিপাতের তারতম্য হচ্ছে। ধরো শীতকালে যে মৌসুমী বায়ু বয়ে থাকে সেখানে দেখব উপক্রান্তীয় পশ্চিমী জেড বায়ুর একটা প্রভাব রয়েছে, যার প্রভাবে তখন কী হয়ে থাকে, উচ্চচাপের সৃষ্টি হয়। আর এই উচ্চচাপ মৌসুমী বায়ুর প্রত্যাগমনে সাহায্য করে, তখন কিন্তু আর বৃষ্টি হয় না। অবশ্য প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে আমরা একটু বৃষ্টিপাত কোথায় যেন দেখতে পাচ্ছি। কোথায় দেখছি বলো তো? আমরা দেখছি করমণ্ডল উপকূলীয় অঞ্চল তথা তামিলনাড়ুতে বৃষ্টিপাত হচ্ছে। আবার
আর একটা যে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ু, যেটা গ্রীষ্মকালে বয়। এর ফলে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয় ভারতের মধ্যস্থলগুলিতে। তখন কি হয় না, স্বল্প বা মাঝারি, বা স্বল্প মাঝারি নয়, মানে ওই সময়টাতেই কেবলমাত্র আমরা দেখতে পাই নিম্নচাপের সৃষ্টি হয় বলে এই জায়গাগুলোতে আস্তে আস্তে করে তখন মৌসুমি বায়ু সাগর থেকে গিয়ে ওই জায়গাগুলো কভার করে, অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা তখনই লক্ষ্য করা যায়। আমরা গ্রীষ্মকালের পরেই বর্ষাকাল দেখতে পাই, তাই না? এরপরে আমরা যে ষষ্ঠ যে পয়েন্টের কথা উল্লেখ করব সেটা হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রকগুলোর কথা কিন্তু আমি আলোচনা করছি। ষষ্ঠ যে পয়েন্টের কথা আলোচনা করছি সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণাবাত ও পশ্চিমী ঝঞ্ঝার কথা একটু উল্লেখ করছে। মেয়েরা, ভারতবর্ষের জলবায়ুতে ক্রান্তীয় ঘূর্ণাবাত বা পশ্চিমী ঝঞ্ঝা অনেক প্রভাব বিস্তার করে। দেখো, বর্ষাকালে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণাবাত যখন ভারতের কি করছে প্রবাহিত হয়, তখন কিন্তু উপকূলীয় অঞ্চল রাজ্যগুলোতে বেশ বৃষ্টিপাত হয়ে থাকে। আবার সবল যখন হয়, সবলটা আমরা দেখতে পাবো শরৎ ও শীতকালে একটু দেখা যায়, তখনও কিন্তু আমরা দেখি ঘূর্ণাবাতের সৃষ্টি হয়। যেমন আশ্বিনের ঝড়ের কথা উল্লেখ করি, সে সময়টাতেই কিন্তু লক্ষ্য করা যায়। শীতকালে, পার্টিকুলার শীতকালে আর এক ধরনের বায়ু আমরা বইতে দেখব, সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যেটাকে বলছি। দেখো, শীতকালে আমরা ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাত ভারতের উত্তর পশ্চিম প্রান্তে পশ্চিমী ঝঞ্ঝারূপে এসে হাজির হয়ে থাকে। তাই শীতকালীন শান্ত আবহাওয়া তখন কি করছে, সেটা বিঘ্ন ঘটে। শীতকাল তো শুষ্ক প্রকৃতির, কিন্তু যখন এটা আসে তখন পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে ঝিরঝির বৃষ্টি হয়, আর জম্মু কাশ্মীরের দিকে কিন্তু তখন তুষারপাত হতে লক্ষ্য করা যায়। এছাড়া একটু এল নিনো বা লাল নিনোর কথাটাও একটু উল্লেখ করে দিই, কেননা এল নিনো যখন বয়, যে বছর এল নিনো আমাদের ভারতবর্ষের উপর দিয়ে বইতে থাকে, তখন কিন্তু বৃষ্টিপাত আর হয় না। কিন্তু লাল নিনো যে বছর প্রবাহিত হয়, সে সময় কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়ে থাকে। মেয়েরা দেখো, ভারতবর্ষের জলবায়ু নিয়ন্ত্রকগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষে এই যে মৌসুমী বায়ু বইছে, এই মৌসুমী বায়ু তোমরা তো বুঝতেই পারলে কী রকম হচ্ছে, এর আগমন বা প্রত্যাগমন সবই কিন্তু অনিশ্চিত, অনিয়মিত আর খামখেয়ালি প্রকৃতি। স্বাভাবিক কারণে ভারতবর্ষে আমরা দেখতে পাবো ঋতুর একটা বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে। ভারতবর্ষের আমরা দেখব এই মৌসুমী বায়ুর কী হচ্ছে, আগমন বা প্রত্যাবর্তনের উপর ডিপেন্ড করে আমরা 4টি ঋতু সৃষ্টি হতে দেখব। এক হচ্ছে গ্রীষ্মকাল বা প্রাক মৌসুমি, 2 হচ্ছে বর্ষাকাল বা মৌসুমী বায়ুর আগমনকাল, 3 হচ্ছে শরৎকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল, এবং 4 হচ্ছে শীতকাল। দেখো, গ্রীষ্মকালে প্রাক মৌসুমি যেটাকে বলছি, গ্রীষ্মকালে আমরা কি দেখছি না, এই বায়ুটা মার্চের মধ্যভাগ থেকে জুনের মধ্যভাগ পর্যন্ত মোটামুটি আমরা গ্রীষ্মকাল বলেই থাকি, কারণ এটা নিরক্ষরেখার উপর যখন সূর্য কিরণ দেয় 21শে মার্চ, তোমরা নিশ্চয়ই জানো, সূর্য নিরক্ষরেখার উপর লম্বাভাবে কিরণ দেয়, তখন কি হয় না, তারপরেই আস্তে আস্তে করে সূর্য কী করছে, উত্তরমুখে গমন করতে থাকে। আর উত্তরের অভিমুখে যখন গমন করে তখন কি হয় না, ভারতবর্ষে প্রচুর পরিমাণে তখন উত্তাপ পড়ে। হ্যাঁ, তখন টেম্পারেচার ভারতবর্ষে যথেষ্ট বেড়ে যায়, অর্থাৎ আমরা ভারতের মধ্যভাগে তখন গড় উষ্ণতা থাকে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মতো। মরু অঞ্চলের উষ্ণতা আরও অধিক হয়ে যায়। আর উপকূলীয় অঞ্চলে তখন উষ্ণতা থাকে 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, পার্বত্য অঞ্চলে উষ্ণতা থাকে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। তার মানে বায়ু কী হবে, উষ্ণ হওয়ার কারণে নিম্নচাপ হবে। আর সঙ্গে সঙ্গে আর বায়ু কোন দিক দিয়ে বইবে, পাশেই রয়েছে, দেখো এখানে কি রয়েছে, এখানে সাগরগুলো রয়েছে। এই উপকূলবর্তী অঞ্চলে সাগর থেকে একটু একটু করে মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বইতে শুরু করবে গ্রীষ্মকালে। হ্যাঁ, আচ্ছা, দেখো এরপরে এই সময়টাতে মাঝে মাঝে কী হয় না, দেখা যায় দেশের মধ্যস্থলগুলো বেশ গরম হয়ে যায়, নিম্নচাপ কক্ষের সৃষ্টি হয়। আর এই কক্ষের আকারে যখন বিরাজ করে তখনই কিন্তু কী হয়, মাঝে মাঝে ধূলিঝড় বা সামান্য কিছুটা বৃষ্টি বা শিলাবৃষ্টি এগুলো হয়ে থাকে, যে কারণে পশ্চিমবঙ্গে তখন আমরা দেখতে পাই কালবৈশাখী। আবার উত্তর ভারতে তখন আমরা দেখতে পাবো কি হয়ে থাকে না, তখন লু বইতে থাকে। হ্যাঁ, রাজস্থানেও আমরা তখন দেখতে পাচ্ছি ওই লু বা আঁধির মতো ধূলিঝড়ের সৃষ্টি হচ্ছে। অপরদিকে কেরালা উপকূল অঞ্চলে তখন এপাশে কেরালা উপকূলীয় অংশে তখন একটু বৃষ্টিপাত হয়ে থাকে, এই 15 থেকে 40 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিকে আম্র বৃষ্টি বলা হয়। আর তারই প্রভাবে কর্ণাটকে
কফি চাষটা কিন্তু খুব ভালো হয়ে থাকে। সেই জন্য এটাকে কি বলা হয়ে থাকে, চেরি ব্লুজুম বলা হয়ে থাকে। বর্ষাকালটা দেখো, বর্ষাকালে আমরা কি দেখব, বর্ষাকাল আমরা জুনের পরেই ধরছি, জুনের মাঝামাঝি সময় থেকে মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা ধরতেই পারি। এই সময়ের মধ্যে দেখো মেয়েরা কী হয়ে থাকে না, এই সময় তার আগে গ্রীষ্ম শুরু, তার মানে প্রচণ্ড গরম হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু আস্তে আস্তে করে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতের অভ্যন্তরে প্রবেশ করছে তখন কিন্তু উষ্ণতা তার প্রভাবে একটু কমবে। হ্যাঁ, তখন মাঝারি উষ্ণতা হয়ে যাবে, অর্থাৎ উষ্ণতা স্বাভাবিকের থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পাবে। হ্যাঁ, তাহলে আমরা এই সময়টাতে আমরা দুই ধরনের মৌসুমী বায়ুকে প্রবাহিত হতে এই সময় আমরা যে মৌসুমী বায়ু বইতে দেখব, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বইবে। আর এই যে মৌসুমী বায়ু বইছে তখন কিন্তু দুই দিক দিয়ে আসছে, এ পাশে আরব সাগরীয় শাখা, এ পাশে বঙ্গোপসাগরীয় শাখা রয়েছে। দুদিক থেকে মৌসুমী বায়ু ভারতের অভ্যন্তরে প্রবেশ করবে। ভারতের অভ্যন্তরে যখন প্রবেশ করছে, ধরো আরবীয় শাখা যখন প্রবেশ করছে তখন সেটা মালাবার উপকূল বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে পাচ্ছে। আর পশ্চিমঘাট পর্বতে তখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। শুধু কিন্তু বলে রেখেছি পূর্ব ঢালে বৃষ্টিপাত তখন হয় না, তাই তো, অনুবাদ ঢালে তখন বৃষ্টির অঞ্চলের সৃষ্টি হয়। তারপর এই বায়ু ক্রমশ ভারতের এই পশ্চিমঘাট পর্বতকে অতিক্রম করে ক্রমশ উত্তর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, এগোবে, একেবারে চলে যাবে হিমালয় পর্বতের দিকে। অপর দিকে দেখো এই পাশে আমরা দেখতে পাচ্ছি আর একটি বঙ্গোপসাগরের শাখা যেটা রয়েছে, সেটা খানিক আগেই বলেছিলাম তোমাদের, যে গঙ্গা নদীকে কেন্দ্র করে ক্রমশ উপর দিকে উঠতে থাকবে। তা দুটি শাখায় ভাগ হয়ে যাবে, একটি হচ্ছে গারো খাসিয়া জয়ন্তিয়া হয়ে একেবারে অরুণাচল প্রদেশের দিকে যাচ্ছে, অর্থাৎ তখন এখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মৌসিরান চেরাপুঞ্জ অঞ্চলে। আর একটা ওরই অংশ যে পাটটা গঙ্গাকে কেন্দ্র করে ক্রমশ আরও দেশের অভ্যন্তরে বা মাঝ বরাবর জায়গার মধ্যে চলে যাচ্ছে, তখন হিমালয় পর্বতের মধ্যবর্তী অঞ্চলগুলোতে মানে প্রচুর পরিমাণে তখন বৃষ্টিপাত ঘটাবে এই জায়গাগুলোর মধ্যে। হ্যাঁ, হিমালয় পর্বতে দক্ষিণ পাদদেশীয় মধ্যবর্তী অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ তখন বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করবে। ধরো তাহলে আমরা দেখতে পেলাম বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাত পরিমাণ যথেষ্ট বেশি। যেমন মালাবার উপকূল অঞ্চলে তখন বৃষ্টিপাত প্রায় 300 থেকে 500 সেন্টিমিটারের মতো, মৌসিরান চেরাপুঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে 1350 সেন্টিমিটারের মতো। তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো চেরাপুঞ্জ মৌসিরান অঞ্চলে এতটাই বৃষ্টি হয় যেটা আমরা এশিয়া তথা ভারতে পৃথিবীর একটা বর্ষণমুখর স্থান বলেই আমরা এটাকে জেনে থাকি বা জানি আমরা। হ্যাঁ, এরপর এবার ধরো সেপ্টেম্বরের পর বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসছে, অর্থাৎ আর্দ্রতার পরিমাণ কমে যাচ্ছে বা বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে। স্বাভাবিকভাবে তখন কী হবে, সেপ্টেম্বরে আকাশ আস্তে আস্তে করে নির্মল বা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, যখন সেটা পরিষ্কার হয়ে যাবে তখন কি হবে না, সেই সময় আমরা দেখতে পাই মৌসুমী বায়ুর শক্তি ক্রমশ কমে এসছে বা ক্ষীণ হয়ে যাচ্ছে। এই দুর্বল মৌসুমী বায়ু যত ক্ষীণ হতে থাকবে ততই কিন্তু দেখা যায় তখন উত্তর দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হবে। আর উত্তর দিক থেকে যখন মৌসুমী বায়ু বইতে শুরু করবে তখন একটি হিমেল বাতাস বইতে থাকবে, সেটা সেপ্টেম্বরের শেষাবধির সময় থেকে অক্টোবর নভেম্বর বেশ একটা কনকনে আস্তে আস্তে করে হিমেল বাতাসের পরিমাণটা বাড়তে 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 ডিসেম্বর মাসের দিকে অনেক বেশি ঠান্ডা তখন পড়তে শুরু করে যাবে। হ্যাঁ, তাহলে এই সময়টাতে অর্থাৎ শরৎকালে আমরা দেখতে পাবো বৃষ্টিপাত হয় না। তখন কি হয়ে থাকে, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু তখন কি হয় না, এই করমণ্ডল উপকূল অঞ্চল তথা তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে তখন বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে থাকে। এছাড়া কিন্তু সেরকম বৃষ্টিপাত শরৎকালে আমরা সেটা দেখতে পাই না। উষ্ণতা তখন অনেকটাই কমে গেছে, তাই না? উষ্ণতার পরিমাণটা আমরা তখন দেখব সাধারণভাবে দেশের মধ্যস্থলে যে উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। এরপরে আমরা চলে আসবো শীতকালে আমরা দেখছি উত্তরে হিমেল বাতাস কিন্তু তখন হু হু করে ঢুকছে। হ্যাঁ, শুধু হিমালয় পর্বত আছে বলেই কিন্তু এটা কি করছে, অতটা ঢুকতে দিচ্ছে না। যদি সরাসরি ঢুকতে পারতো তাহলে কিন্তু বাতাসে আরও বেশি শীতলতার মাত্রা বাড়তো, অর্থাৎ তখন কি হতো, কনকনে শীতের প্রভাবটা বাড়তো। তাই হিমালয় পর্বত এখানে একটা সত্যিই এখানে প্রতিবন্ধকতার মতো সৃষ্টি করেছে ওই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ক্ষেত্রে। হ্যাঁ, এই মৌসুমী বায়ু তখন তার প্রভাবে কিছুটা হলেও আমরা অবশ্য ঠান্ডাটা অনুভব করি, সেটা অস্বীকার করার কিছু নেই। তাহলে শীতকালে আমরা দেখতে পাই মেঘমুক্ত আকাশ, বৃষ্টিপাত হয় না, তখন উত্তর দিক থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বইতে থাকে। আর এই বায়ু শুষ্ক প্রকৃতির,
কিন্তু তখন আর বৃষ্টিপাত হয় না। তবে এক্ষেত্রে আরেকটি কথা বলে নিই, আগে তোমাদের বলেছি একটু পশ্চিমী ঝঞ্ঝার কথা। এই সময় কিন্তু আমরা ওই ভূমধ্যসাগর থেকে নাতিশীতোষ্ণ কী দেখতে পাই, আমরা পশ্চিমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয়ে থাকে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখানে আমরা পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে দেখতে পাই। অর্থাৎ এই সময়টাতে ঝিরঝিরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা দেখা যায়। এই সময়ই হয়। আর পার্বত্য অঞ্চলগুলোতে তো তুষারপাত ঘটে সেই সময়, তাই না? তাহলে এই হচ্ছে ভারতবর্ষে আমাদের ঋতুর যে বৈচিত্র্যের কথা বলছি, এই ঋতুর বৈচিত্র্য আমরা দেখতে পাই। তাই এখানে সেই সময় ভারতের দেখবে গড় উষ্ণতা থাকে মোটামুটিভাবে আমাদের 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর এটা দেখা যায় উত্তর পশ্চিম অঞ্চলে, মধ্যভাগে তখন উষ্ণতা থাকে 20 ডিগ্রি সেলসিয়াসের মতো, আর দক্ষিণ দিকে উষ্ণতা থাকে 25 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর পার্বত্য অংশে তখন দেখা যায় উষ্ণতা হিমাঙ্কের নিচে চলে যায়, অর্থাৎ সর্বনিম্ন আমরা উষ্ণতা তখন দেখি -40 ডিগ্রি সেলসিয়াসের মতো নেমে আসে। এই মোটামুটি তোমাদের ভারতবর্ষের আমি মৌসুমী জলবায়ুর প্রভাবে যে ঋতুর বৈচিত্র্য সৃষ্টি হয় তার কথা একটু আলোচনা করলাম। এরপরে আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে মৌসুমী বৃষ্টিপাতের একটু প্রভাবের কথা একটু আলোচনা করি। মৌসুমী যে বৃষ্টিপাত হয়ে থাকে, মূলত তোমরা জেনেই ফেলেছো ভারতবর্ষ হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ। আর মৌসুমী জলবায়ুর প্রভাবে আমাদের সমস্ত কিছু নির্ভর করছে, আমাদের কৃষিকাজ, আমাদের দেশের সমস্ত শিল্প, কিংবা আমাদের ধরো এখানকার উদ্ভিদ, এখানকার মৃত্তিকা সবই কিন্তু এই মৌসুমী বর্ষণের উপরেই ডিপেন্ড করেই হয়েছে, গড়ে উঠেছে। দেখো, মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে আমাদের জলবায়ু যেমন প্রভাবাধীন, তেমন জনজীবনের উপরে কীরূপ প্রভাব বিস্তার করছে সেগুলো নিয়েও একটু আলোচনা করার দরকার আছে। আমি সেই জন্য এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। প্রথমত আমরা একটু বলি মৃত্তিকার উপর প্রভাব। অবশ্যই ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাবেই এখানে মৃত্তিকার গঠন হবে, তাই না? কারণ এখানে যে রকম বৃষ্টিপাত হবে, যে রকম আমরা দেখতে পাবো উষ্ণতার প্রখরতা রয়েছে, তার উপরেই কিন্তু এখানকার মৃত্তিকার উৎপত্তি হবে। মৃত্তিকা কতটা আর্দ্রযুক্ত হবে, কি শুষ্ক হবে, কি কতটা ক্ষয় হবে, কি ধস হবে, সবটাই কিন্তু ওই মৌসুমী জলবায়ুর উপরেই মৌসুমী জলবায়ুর উপরেই প্রভাবাধীন হয়েই থাকে, মানে গড়ে উঠছে আর কি এর প্রভাবে। ধরো যেখানে বৃষ্টিপাতের হারটা একটু বেশি হয় সেখানে কি হবে না, ধৌত প্রক্রিয়ার পরিমাণটা একটু বেশি হয়। সেইখানে আমরা দেখতে পাবো অ্যালুভিয়েশন প্রক্রিয়া, ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা সৃষ্টি হয়। যেখানে আর্দ্রতার প্রভাবটা আছে সেখানে রেগুর প্রকৃতির মৃত্তিকা সৃষ্টি হতে সাহায্য করে। আর যেখানে বৃষ্টিপাত হয় না সেখানে তো মৃত্তিকা ক্ষয়ের মাত্রাটা একটু বেশি হয়, তাই না? আচ্ছা, দ্বিতীয়ত আমরা যেটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে মৌসুমী বায়ুর আমাদের ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদের উপর কীরূপ প্রভাব বিস্তার করে। অবশ্যই ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ মৌসুমী জলবায়ুর উপর প্রভাবাধীন। কেননা ভারতবর্ষের সব জায়গাতে সমান বৃষ্টিপাত হয় না, তোমরা পড়েছো। তাহলে এই যে সব জায়গায় সমান বৃষ্টিপাত হয় না, তারপরে উদ্ভিদের বিন্যাসেও এরকমই তারতম্য দেখা যাবে, তাই না? কীরকম তারতম্য? ধরো যেখানে আমরা দেখছি যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, তাহলে সেখানে কী হবে, অধিক বৃষ্টিপাতের জন্য এখানে চিরহরিত প্রকৃতি অরণ্যের সৃষ্টি হবে। মসিডান চেরাপুঞ্জ অঞ্চল কি অরুণাচল প্রদেশে, এখানে কিন্তু বৃষ্টিপাতের হারটা বেশি, সেখানেও আমরা চিরহরিত প্রকৃতি উদ্ভিদ দেখতে পাবো। আর হিমালয় পার্বতীয় অঞ্চলের মধ্যে দেখা যায় এখানে চিরহরিত অরণ্য রয়েছে। দেশের মধ্যস্তরে সেখানে স্বল্প ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। মূলত এখানেই আমরা দেখব ক্রান্তীয় পর্ণমোচী জাতীয় উদ্ভিদের সমাবেশ হয়। শাল, সেগুন, মহুয়া, পলাশ ইত্যাদি গাছগুলো হয়ে থাকে। দেখো, এখানে ভারতের একেবারে উত্তর দিকে একটা রাজস্থানের থর মরু অঞ্চল রয়েছে। এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের হারটা তোমরা দেখেছো খুব কম। কারণ আছে অবশ্যই, মরু অঞ্চল তোমরা জানো কেন সৃষ্টি হয়েছে। পাশেই কর্কটক্রান্তি রেখা এখানে রয়েছে, প্রচণ্ড গরম, আবার দেশের অভ্যন্তরে অবস্থান করছে। স্বাভাবিকভাবে এখানে গরমটা অত্যাধিক, সে কারণে কিন্তু উদ্ভিদ এখানে খুব একটা জন্মাচ্ছে না, বিরল প্রকৃতির, তাই না? তবে এখানে যে সমস্ত একটু একটু গাছ দেখা যায় সেটা হচ্ছে ক্যাকটাস, কাঁটা জাতীয় গাছ কিছু দেখা যায়। আচ্ছা, এই আমাদের মোটামুটি ভারতবর্ষের স্বাভাবিক উদ্ভিদ, যেটা কি করছে জলবায়ুর উপর নির্ভর করে গড়ে উঠছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে জানো এখানে কিন্তু কী ধরনের উদ্ভিদ জন্মায়, বিশেষত আমরা দেখতে পাই যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, সুন্দরবন অঞ্চলে এখানে সুন্দরী, গেওয়া, গড়ান ইত্যাদি গাছ দেখা যায়। এখানে মৌসুমী বর্ষণের সঙ্গে সঙ্গে সমুদ্রের একটা প্রভাব রয়েছে, সেই জন্য এর কথাটা আমি হয়তো সেভাবে উল্লেখ করছি না। এছাড়া আমাদের ভারতবর্ষে এবার কৃষির কথা বলি। কৃষি অবশ্যই তোমরা বুঝলে যে মৌসুমী বর্ষণের উপর নির্ভর করে আমাদের কৃষিকাজ।
যখন বৃষ্টিপাত বেশি পরিমাণে হয় যে সময়, সে সময় ভারতবর্ষে কৃষিজাত ফসল প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়। যেমন ধরো বর্ষার সময় আমাদের বৃষ্টিপাতের হারটা বাড়ে বলে আমরা সেই সময় কি করে থাকি, খারিফ শস্য চাষ করি, ধান পাট ইত্যাদি। আবার শীতকালে বৃষ্টিপাত হয় না, তখন কি হয়, সেই সময়টাতে শুষ্ক প্রকৃতির হওয়ার কারণে আমাদের সেচের ব্যবস্থা করতে হয়, সেই সময় আমাদের রবি শস্যের চাষ হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো, মূলত ভারতবর্ষের কৃষিকাজ মৌসুমি বর্ষণের উপর নির্ভর করে গড়ে উঠছে। এটা আমরা একদম পরিষ্কার। এর সঙ্গে সঙ্গে তাহলে আমরা ভারতের অর্থনীতিটা ওরই মৌসুমি জলবায়ুর উপর নির্ভর করেই গড়ে উঠছে, এটা আমরা পরিষ্কার হয়ে গেলাম। আরেকটা জিনিস আমরা দেখতে পাবো, ভারতবর্ষে খরা ও বন্যার প্রভাবটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে মেয়েরা। ভারতবর্ষে ওই যে অনিশ্চয়তা, মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা, তার কারণে কি হয়, কোনো কোনো বছর প্রচুর পরিমাণে কোনো জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তখন কি হবে, প্রচুর বন্যা হয়ে থাকে। আবার যে সময়টাতে আমরা দেখতে পাচ্ছি মানে কম বৃষ্টিপাত হলো, কম সময়ের জন্য বৃষ্টিপাত হলো, সে বছরটা কিন্তু কোনো জায়গায় প্রচুর পরিমাণে খরার সৃষ্টি হয়ে থাকে। এই খরা ও বন্যা মৌসুমি জলবায়ুর একটা প্রধান বৈশিষ্ট্য জানো। আর এটাও কিন্তু জনজীবনের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। এরূপ আমি তোমাদের কয়েকটি ওই খরা প্রবণ ও বন্যা প্রবণ অঞ্চলের কথা উল্লেখ করছি। বন্যা প্রবণ অঞ্চল ভারতবর্ষে আমরা প্রায় দেখতে পাই 12% মতো অঞ্চল রয়েছে। হ্যাঁ, যেমন হচ্ছে আসামে ব্রহ্মপুত্র অববাহিকা, ওখানে কি রয়েছে, ব্রহ্মপুত্র, আসাম ব্রহ্মপুত্র অববাহিকা, ব্রহ্মপুত্র নদ রয়েছে। ভারতের যথেষ্ট বড় একটি নদী, যা পরবর্তী সময়ে কি হয়েছে, যমুনা নামে গঙ্গার সঙ্গে মিশেছে। হ্যাঁ, আচ্ছা, ভারতে তাহলে ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চল আসামে। আর দ্বিতীয়ত হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি বা মধ্য গঙ্গা সমভূমি, যেখানে যমুনা, চম্বল, ঘরঘরা ইত্যাদি নদীগুলো রয়েছে মধ্যভাগে, ভারতের একেবারে মাঝ বরাবর অঞ্চলের মধ্যে এই জায়গাগুলোতে। এখানেও মাঝে মাঝে কিন্তু কি হয় না, বৃষ্টিপাতের হারটা বেড়ে যায়, তখনই কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা দেখা যায়। তাহলে উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চল আর নিম্নগাঙ্গীয় অববাহিকা অঞ্চল মানে পশ্চিমবঙ্গ, এই অঞ্চলটাই মূলত দামোদর উপত্যকা অঞ্চল। আর তরাই ডুয়ার্সে, এখানে অবশ্য গঙ্গা নদী সেখানে নেই, সেখানে মহানন্দা, তিস্তা, তোর্ষা ইত্যাদি নদীগুলো রয়েছে। এইখানেও কিন্তু যেহেতু এটা হিমালয় পর্বতের পাদদেশীয় অংশ, বৃষ্টিপাতের হার বেশি, বন্যার প্রকোপটা কিন্তু প্রচুর পরিমাণে, বুঝতে পারছো। তাহলে এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে বন্যা হয়, বন্যা মানেই কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, খরাতেও সেম, আমরা খরাতেও দেখব কি হয়, চাষবাস হয় না, মাঠ ঘাট একদম ফুটিফাটা, তার মানে সে বছর কি হয়, মানুষ অনাবৃষ্টির কারণে কৃষিকাজ করা সম্ভব নয়, তখন তো স্বাভাবিকভাবে মানুষ অনেক দুর্দশার মধ্যে মানুষকে পড়তে হয়। এই রকম খরাপ্রবণ অঞ্চল ভারতবর্ষে প্রায় 16% অঞ্চল জুড়ে রয়েছে। কোন কোন জায়গাগুলোর মধ্যে পড়ে, মরুপ্রায় সংলগ্ন অঞ্চল, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মধ্যবর্তী অঞ্চল, গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চল, আর পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও উড়িষ্যার কালাহান্ডি অঞ্চল, এগুলো খরাপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। আজ এই পর্যন্ত।